শেখবাড়ির উঠানে সবাই বসে গল্প করছে, খাওয়া দাওয়া পাট অনেক আগেই শেষ হয়েছে। হারান মালতি এবং জুমের শেখের মনের যত কথা আছে একে অন্যকে বলছে আর হাসি ঠাট্টা করছে। আফজাল মালতি এবং রবিউল মালতি মিলে নজরুল শেখ, ওসমান শেখ এবং রুহুল আমিন শেখ মিলে গল্প করছে। শাহজাহান মালতি এবং তার ছেলে কিরণ মালতি আসতে পারেনি কারণ তাদের গুরুত্বপূর্ণ মিটিং আছে বলে। তারা বলেছে অন্য এক সময় আসবে। রাহাত, ইসাম, অর্থ, অব্র, আবির একসাথে বসে আছে, শেরতাজ নেই। রাহাত বসে বসে খুবই বিরক্ত বোধ করছে। সে আসতে চায়নি কিন্তু তাকে আসতে হয়েছে, কারণ তার সবচেয়ে অপছন্দের মানুষের, যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে, তার নাকি আজ বিয়ে। এই অজপাড়া গায়ে নাকি তার বিয়ে। সে মনে মনে খুব খুশি হয়েছে তার এমন করুণ পরিস্থিতি দেখে। রাহাত জানে এই গ্রামে তার আগুন সুন্দরী ছাড়া আর কেউ তেমন সুন্দরী না। আর তার চির শত্রুর সাথে যার বিয়ে হচ্ছে সে হয়তো তেমন একটা সুন্দরীও না, সাধারণ কোনো মেয়ে যার সাথে তার দাদাজান জোর করে তাকে বিয়ে দিতে নিয়ে এসেছে। এবার রাহাত জিতে যাবে তার থেকে, কারণ রাহাত এর বউ হবে সবচেয়ে সুন্দরী বলে শয়তানি একটা হাসি দেয়। অভ্র কখন থেকে তার নীলপরীকে খুঁজে চলছে মনে মনে। এসে মাত্র একবার তার পরীর সাথে দেখা হয়েছিল, তারপর কোথায় যে গায়েব হয়ে গেল তার খোঁজ নেই। অভ্র এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু আবির তার এমন হাব ভাব দেখে কিছু একটা সন্দেহ করে, কিন্তু কিছু না বলে অভ্রর পিঠে দুম করে একটা কিল মারে। কোন শালার এত সাহস অভ্র নীলের পিঠে কিল মারে? তোর একদিন কি আমার 10 দিন। দিনটা আর বলতে পারলো না, খুব কষ্ট করে একটা ঢোক গিলে বলে, হ্যাঁ হ্যাঁ, বড় হুমন্দি। না না থুক্কু, বড় ভাইয়া আপনি, সরি বড় হু, না ভাইয়া, আমি সত্যি বুঝতে পারিনি আপনি এমনটা করেছেন। না দেখে এমনটা বলে ফেলেছি ভাইয়া, মাফ করে দেন। আর কখনো এমন বলবো না। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস না করলে আপনার 3 নম্বর পা ধরে ক্ষমা চাইছি, তাও আমাকে মাফ করে দেন। বড় হু, না মানে ভাইয়া। আবির হতভম্ব হয়ে অভ্রর দিকে তাকিয়ে আছে, কিছুই বলতে পারছে না। সে জানতো ছেলেটা একটু দুষ্টু, কিন্তু এ তো হাড়ে বজ্জাত বেটা মানুষ। আজ যে খুব ভালো করেই বুঝতে পারলো। এই হারামজাদা 3 নম্বর পাটা কই পেলি তুই? আর বারবার হু হু করছিস কেন? আমি তোকে শুধু দুষ্টু ভাবতাম, কিন্তু তুই তো দুষ্টুদের আব্বা লাগিস। তোকে তো দুষ্টু বললেও দুষ্টুদের অপমান করা হবে। বড় হু, না মানে ভাইয়া। আপনি কিন্তু সত্যি এবার অপমান করছেন কিন্তু। মুখটা ভোঁতা করে কথাটা বলল অব্র। অভ্র এমন বাচ্চাদের মতো মুখ করে থাকা দেখে আবির হেসে ফেলল, আর কানের কাছে এসে ফিসফিসিয়ে কিছু একটা বললে অভ্র চোখ বড় বড় করে ফেলে বলে, যা দুষ্টু, বলেই দুজনের হা হা করে হেসে ফেলল। নূরজাহান বেগম একটা সাদা কালো ছবি নিয়ে বসে আছে। ছবিতে সালোয়ার কামিজ পরিহিত দুজন মেয়ে হাসি মুখে একে অন্যের দিকে তাকিয়ে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে, আর তাদের পেছনে আরো দুজন যুবক দাঁড়িয়ে আছে একে অন্যের কাঁধে হাত রেখে। এটা প্রায় 25 বছর আগের তোলা কলেজ লাইফের ছবি। নূরজাহান বেগমের চোখে জল, কিন্তু ঠোঁটের কোণে মৃদু হাসি। হাত দিয়ে চোখের জল মুছে ছবির মেয়েটাকে বলল, কেমন আছিস নীল নয়না? ঠিক তখনই তার ঘরের দরজায় ঠক ঠক আওয়াজ করে গম্ভীর কণ্ঠে কেউ একজন বলল, ভেতরে আসবো? নূরজাহান সাথে সাথে শাড়ির আঁচল দিয়ে চোখের পানিটা মুছে বলল, এসো তাজ। শেরতাজ ভেতরে ঢুকে এলো। নূরজাহান তাকে ডেকে খাটের উপর বসতে বলল। শেরতাজও গিয়ে বসলো এবং সেও সেই সাদা কালো ছবিটা দেখতে পেল। দুজন মায়াবী অপরূপা নারীর হাস্যোজ্জ্বল ছবি। নূরজাহান বেগমের পাশে দাঁড়িয়ে থাকা নারীর দিকে অপলকভাবে তাকিয়ে আছে শেরতাজ, ঠোঁটে তার এক চিলতে হাসি। এই হাসি কারো নজরে পড়বে না যদি না সে খুব ভালো করে খেয়াল করে। তাকে কি চিনতে পারছো তাজ? শেরতাজের দিকে তাকিয়ে নূরজাহান আবার বলল, তুমি কিন্তু দেখতে ঠিক তার মতো তাজ। শেরতাজ চোখ তুলে নূরজাহান বেগমের দিকে তাকালে নূরজাহান বেগমের আত্মা কেঁপে ওঠে। শেরতাজের নীল চোখের সাদা অংশটা কেমন লাল বর্ণ ধারণ করেছে। নূরজাহান বেগমের চোখ ফেটে কান্না চলে আসছে, কিন্তু তিনি নিজেকে সামলিয়ে ছবিটা সেখান থেকে আবার সযত্নে তুলে রাখলো। তোমাকে সেই কত ছোট থাকতে দেখেছি তাজ। আজ 15 বছর পরে তোমাকে দেখে আমি খুব খুশি তাজ। তুমি ঠিক তেমনটাই হয়েছো যেমনটা সে চাইতো। তোমার ছোটবেলার কথা মনে আছে তাজ? যখন সুখ হয়েছিল তুমি তাকে সবার আগে কোলে নিয়েছিলে আর সুখ হেসে ফেলেছিল। কিছুক্ষণ পরে যখন সুখ খিদে পেয়ে কান্না করতে থাকে তুমি তখন চিৎকার দিয়ে তাকে কোল থেকে নিচে রেখে বলেছিলে, নূরমা, বেবি বউ এর দাঁত নেই কেন? তার
কি দাঁত হবে না? দাঁত না হলে সে কি করে শেহেরের হাতে কামড় দিবে? এই বলেই তুমি ও সুখের সাথে কান্না করে দিয়েছিলে। তখন তোমার আম্মা আর আমি হেসে তোমাকে বুঝিয়ে কান্না থামিয়েছিলাম যে বেবি বউয়ের ১ বছর বয়স হলে দাঁত চলে আসবে। তখন সে তোমায় হয়ে সাহেরা সহ সবাইকে কামড় দেবে। নূরজাহান বেগম যখন গর্ভবতী ছিল তখন ছোট শেরতাজ নূরজাহান বেগমের কাছে আবদার করে একটা বেবি বউয়ের। কারণ শেরতাজের ছোট বোন সেহেরা শেরতাজকে কারণে অকারণে কামড় দিয়ে দাঁত বের করে হেসে ফেলতো। শেরতাজ কিন্তু কিছু বলতো না, কারণ শেরতাজ ছোট হলেও এটা বুঝতে শিখেছিল কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলা ঠিক না। তাই সে একটা বুদ্ধি বের করেছে। নূর মায়ের পেটে যে বেবিটা আছে তাকে সে বিয়ে করবে আর তাকে দিয়ে সেহেরাকে কামড় দেওয়াবে। তাহলে তার প্রতিশোধও নেওয়া হবে, আবার কোনো মেয়েকে মারতেও হবে না। সবাই তখন বলতো, তুমি কিভাবে জানো সে বেবি বউ মানে মেয়ে হবে? শেরতাজ তখন বলতো, দেখো, তোমরা আমার জন্য আল্লাহ পাক একটা বেবি বউ দেবে। এসব পুরোনো দিনের কথা ভেবে শেরতাজ একটু হাসি দিল। ঠিক তখনই আবার শুনতে পেল, সে আরো একটা জিনিস আমার থেকে চেয়ে গিয়েছিল। এটা তার শেষ আবদার ছিল আমার কাছে। আর আমি আমার সেই মূল্যবান জিনিসটা আজ তোমার হাতে চিরদিনের মতো তুলে দিতে চলেছি। অনেকে বারণ করেছে সেই নরকে তাকে না পাঠাতে, কিন্তু আমি জানি যাকে আমি পাঠাচ্ছি সে কতটা সহনশীল আর বুদ্ধিমতী। যে নরকের আগুনকেও বরফ করতে পারবে, আর তার সবচেয়ে বড় ঢালটা কতটা ভয়ঙ্কর তাও আমি জানি। তবুও যদি কখনো তোমার তার প্রতি বিরক্ত চলে আসে তাহলে তাকে এখানে রেখে যেও বাবা। সে যতই সাহসী আর সহনশীল হোক না কেন, তবুও সে একজন নারী, যার দুর্বলতা একমাত্র তার নারীত্ব। তাই একা ছেড়ো না সেই নরকের পশুদের কাছে, কারণ দ্বিতীয়বার কাউকে হারানোর মতো শক্তি আমার নেই। বলেই নূরজাহান বেগম কান্না করে দিল। শেরতাজ তখন তার হাতটা বাড়িয়ে আলতো করে নূরজাহান বেগমের চোখের জলটা মুছে দিল। তারপর নূরজাহানের বেগমের হাত দুটো শক্ত করে ধরে শেরতাজ গম্ভীর কণ্ঠে নরম সুরে বলতে শুরু করলো, নূরমা, আপনাকে ধন্যবাদ তাকে আমার জন্য গড়ে তোলার জন্য, আর আমাকে বিশ্বাস করে নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটা দেওয়ার জন্য। আমার শেষ নিঃশ্বাস চলা পর্যন্ত আমি তাকে সবকিছু থেকে রক্ষা করব, তার ঢাল হয়ে তার সামনে থাকব। কারণ এই একমাত্র নারী আমার বেঁচে থাকার কারণ। নয়তো অনেক আগেই এই শেরতাজ বিলীন হয়ে যেত নূরমা। আর বিরক্ত, তাও ওই নারীর প্রতি যাকে ছাড়া আমার অস্তিত্ব মরীচিকার মতো। আমি থাকি বা না থাকি তার কখনো কোনো ক্ষতি হবে না নূরমা। এটা আমার ওয়াদা আপনার কাছে। শেরতাজের শেষের কথাটা শুনে নূরজাহান বেগম সাথে সাথে শেরতাজের মুখ চেপে ধরে রাগী চোখে বলল, এমন কথা আর কখনো বলবে না তাজ, তোমাকে থাকতে হবে। কারণ তোমার কাঁধে অনেক দায়িত্ব বাবা। এত সহজে শেষ হয়ে গেলে কি করে চলবে? এখনো অনেক হিসেব বাকি আছে তাদের। শেরতাজ মুচকি হেসে বলল, ঠিক আছে থাকবো, কিন্তু এবার আমার জিনিস আমাকে বুঝিয়ে দাও নূরমা। নূরজাহান বেগম চোখ মুছে শেরতাজকে নিয়ে ঘর থেকে বের হতে গেলেই দরজার পাশ থেকে একটা ছায়া সরে যেতে দেখা গেল। এশার নামাজ আদায় করে মৌলভী সাহেব তাড়া দিলেন সবাইকে। রেজিস্ট্রারের লোকও এসে হাজির। হারান মালদে জুমের শেখ অনুমতি দিয়ে বলল বিয়ের কাজ শুরু করতে। হলরুমে সবাই শেরতাজের পাশে বসে আছে। শেরতাজ আগে বুঝতে পারেনি আজকেই তার দাদা জানো দাদিমা এমন ভাবে বিয়ে দিয়ে দিবে, আবার নাও করতে পারেনি তাদের। তাই ভদ্র লোকের মতো বিয়ে করতে বসে গেছে চুপচাপ। কিন্তু অভ্র বেটা মিটমিট করে হাসছে। শেরতাজ তার দিকে রাগী চোখে তাকালে সে তাতে পাত্তা না দিয়ে কোথাও একটা থেকে একটা সাদা টুপি এনে শেরতাজের মাথায় পরিয়ে দিয়ে বলে, কি করব বলো ভাই, গরিব মানুষের বিয়ে তো, তাই কোনো মতে একটা টুপি জুটলো। এটাই অনেক, শেরওয়ানি তো স্বপ্ন। তাই মন খারাপ করো না, কষ্ট পেও না ভাই, কেমন? শেরতাজ দাঁত খিটমিট করে বলল, ইডিয়েট। মৌলভী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কদমতলী নিবাসী মোহাম্মদ আফজাল মালতির একমাত্র পুত্র জনাব আব্রাহাম শেরতাজ মালতি, মধ্য কদমতলী নিবাসী মোহাম্মদ নজরুল শেখের ছোট কন্যা জনাবা সুপ্রিয়া শেখ, আপনাকে 15 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে সম্মতি দিয়াছে। তাকে নিজের অর্ধাঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়া বলো মা, আলহামদুলিল্লাহ কবুল।
সুপ্রিয়া থ মেরে বসে আছে। সে ভাবতেই পারেনি আজ এমন ভাবে তার বিয়ে হয়ে যাবে। সে খুশি হবে নাকি কান্না করবে এটা ভেবে যে আবারও এমনটা হলো তার সাথে। কিন্তু নূরজাহান বেগম এবং গোলাপজান বেগম সুপ্রিয়ার গায়ে হাত রাখে। তখন গোলাপজান সুপ্রিয়াকে আস্তে করে বলে, বুবুরে, চোখটা বন্ধ করে দেখ তো, কাউকে দেখতে পাস কিনা। যদি দেখতে পাস কাউকে, সে যদি হয় তোর ভালোবাসার মানুষ, তো আল্লাহর নাম নিয়া কবুল কইয়া দে। সুখ তাই শুনে চোখ বন্ধ করতে চোখের পাতায় নীল চোখের এক পুরুষকে দেখে এক ঝটকায় চোখ খুলে মায়ের দিকে তাকালে নূরজাহান বেগম চোখের ইশারায় ভরসা দিলে সুখ আস্তে করে জল ভরা চোখে বলে ওঠে, আলহামদুলিল্লাহ কবুল। আবারও মা, আলহামদুলিল্লাহ কবুল বলো। সুপ্রিয়া আবারও বলল, আলহামদুলিল্লাহ কবুল। আরো একবার বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। সুপ্রিয়া নিঃশ্বাসটা আটকে রেখে পাশে বসে থাকা প্রাণ আর রাফার হাতটা শক্ত করে ধরে তৃতীয়বারের মতো বলল, আলহামদুলিল্লাহ, তাকে নিজের অর্ধাঙ্গ হিসেবে কবুল করিলাম। তখন ঘরের সবাই জোরে করে বলে উঠল, আলহামদুলিল্লাহ। সবার উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলা শুনে পাশের ঘরের শেরতাজ চোখটা বন্ধ করে ফেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্য কদমতলী নিবাসী মোহাম্মদ নজরুল শেখের ছোট কন্যা জনাবা সুপ্রিয়া শেখ, কদমতলী নিবাসী আফজাল মালতির একমাত্র পুত্র আব্রাহাম শেরতাজ মালতি আপনাকে 15 লক্ষ টাকায় দেনমোহর গ্রহণ করিয়া বিবাহেতে সম্মতি দিয়েছে। তাকে নিজের অর্ধাঙ্গিনীর স্বীকৃতি দিয়ে বলো বাবা, আলহামদুলিল্লাহ কবুল। শেরতাজ কোনো কিছু না ভেবে সাথে সাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ, তাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে কবুল করিলাম। মৌলভী সাহেব মুচকি হেসে বলল, মালতী সাহেব, আপনার নাতির মনে হয় চাঁদের দেশে যাওয়ার খুব তাড়া, তাই রকেটের গতিতে কবুল বলে ফেললো। বলেই হারাল মালতি, জুমের শেখ, মৌলভী সাহেব সবাই জোরে জোরে হেসে ওঠে। তারপর রেজিস্ট্রি পেপারে দুজনের স্বাক্ষর নিয়ে তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া মোনাজাতের মধ্য দিয়ে তাদের বিবাহ সম্পূর্ণ হলো। আমিন। শেরতাজ তখন মনে মনে বলছে, তারা মানে 15 বছর, 11 মাস, 29 দিন, 37 মিনিটের অপেক্ষা। আপনি কি বুঝবেন মৌলভী সাহেব, নিজের হালাল বউয়ের কাছে যেতে এতগুলো বছরের অপেক্ষায় দিন পাড়ি দিয়েছি। এখন যখন পেতে চলেছি তখন রকেটের গতিতে কেন, তার থেকেও বেশি গতিতে তার কাছে যেতেও আমি আব্রাহাম শেরতাজ মালতি রাজি। রাহাত হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এইমাত্র সে যা দেখলো তাতে মনে হলো তার মাথার উপর বড়সড় একটা বজ্রপাত হয়ে গেল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার চোখকে। সে কি ঠিক দেখছে, তার নাকি মতিভ্রম হয়েছে? না, এমনটা হতেই পারে না। এই যে সে, তার সামনে শেরতাজের পাশে লাল শাড়ি পরনে লাল জরির ওড়না দিয়ে ঘোমটা টেনে বসা মেয়েটা তার আগুন সুন্দরী হতেই পারে না, কিছুতেই না। কিন্তু হায়, যা হওয়ার তা তো হয়ে গেছে। হে তার আগুন সুন্দরী, তার সামনেই তার চিরশত্রুর সাথে বিয়ে হয়ে গেছে। একটু আগে যে সে কত হাসছিল শেরতাজের পরিণতির কথা চিন্তা করে, কিন্তু এখন সব উল্টো হয়ে গেছে। একটু আগে যখন বিয়ে শেষ হলো তখন বাড়ির মুরব্বীরা বসার ঘরে বসেছিল। তখন রাফা ও রানী হাত ধরে সুখকে বসার ঘরে নিয়ে আসে মুরব্বীদের সালাম দিয়ে দোয়া নেওয়ার জন্য। রাফা যখন সুখকে শেরতাজের পাশে সোফায় বসালো তখন সবাই হাসি মুখে নতুন বউয়ের দিকে তাকিয়েছিল। এখানে যেহেতু সবাই নিজের মানুষ, বাহিরের কেউ নাই, তাই রাফা সুখের ঘোমটাটা একটু উপরে উঠালো। সুখকে দেখে সবাই মাশাল্লাহ বলে উঠল। ঠিক তখন ব্যাকা ঠোঁটে হাসতে থাকা রাহাতের চোখ বিস্ফোরিত হলো, যেন সে একটা ঝটকা খেলো বউয়ের জায়গায় তার আগুন সুন্দরীকে দেখে। সে যেন ভরমে চলে গেল। বিশ্বাস করা তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। কিন্তু তার হুঁশ ফিরল যখন তখন সুখ তার মিষ্টি কণ্ঠে সবার উদ্দেশ্যে সালাম জানালো। আর ঠিক তখনই তার শেরতাজের দিকে চোখ পড়লো, যে তার দিকে কেমন হিম শীতল চোখে ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি নিয়ে তাকিয়ে আছে। রাহাত আর বসে থাকতে পারলো না, রাগে তার সারা শরীর কাঁপছে। সে আবারও এই শেরতাজের কাছে হেরে গেছে। শেরতাজ আবারও তার জিনিস ছিনিয়ে নিয়েছে, তার ভোগের বস্তুকে কেড়ে নিয়েছে। এবার আসে শেরতাজকে ছেড়ে দিবে না। তার আগুন সুন্দরীকে সে মোটেও শেরতাজের বুকে সুখে থাকতে দিবে না। যে করেই হোক তার আগুন সুন্দরীকে নিজের বেডে সে আনবে। ভোগ সে করবেই। এতে যদি তার শেরতাজকে খুন করতে হয়, সে তাই করবে। রাহাত রেগে আগুন হয়ে কাউকে কিছু না বলে হন হন করে বেরিয়ে গেল শেখ বাড়ি থেকে।
সে যদি নিজে ভালো করে খোঁজ খবর নিত তার আগুন সুন্দরী, তাহলে আজ এমন দিন সামনে আসতো না। যার মাধ্যমে খোঁজ নিয়েছিল তাহলে সে কেন মিথ্যা তথ্য দিল? সে যদি জানতো তার আগুন সুন্দরী এই শেখ বাড়ির মেয়ে, সে কখনোই এই বিয়ে হতে দিত না। বিয়ে হওয়ার আগেই তার বিছানায় থাকতো তার আগুন সুন্দরী। না, সে আর কিছু ভাবতে পারছে না, তার মাথাটা ফেটে যাওয়ার মতো অবস্থা। সে গাড়ির স্পিড বাড়িয়ে দিল আর মহাসড়ক ধরলো শহরকে উদ্দেশ্যে। সে এখন কোনো একটা বাড়ি গিয়ে ড্রিঙ্কস ড্রাগস না নিলে তার মাথা ঠান্ডা হবে না। কিছু একটা অঘটন ঘটে যাবে। গাড়ির মধ্যে বসে কিরণ কেমন যেন হাঁসফাঁস করছে, তার কিছুই ভালো লাগছে না। সে অনুভব করছে তার বিশেষ কিছু একটা তার থেকে দূরে হারিয়ে যাচ্ছে, কিন্তু কে সেটা সে বুঝতে পারছে না। মিলন নামের ছেলেটা গাড়ি ড্রাইভ করছে আর মিররে বারবার তাকিয়ে কেমন হাঁসফাঁস করতে থাকা কিরণকে দেখছে। একসময় মিলন বলে উঠল, ভাই আপনার কি খারাপ লাগছে? গাড়ি থামাবো? একটু পানি খাবেন? কিরণ বলল, গাড়িটা থামাতে। গাড়ি থামলে কিরণ নেমে গেল গাড়ি থেকে, একটু হেঁটে গিয়ে একটা পুকুর পাড়ে বড় রেন্ডি গাছের তলায় দাঁড়ালো। এখন একটু তার ফ্রেশ লাগছে, ঠান্ডা বাতাসে, অন্ধকারে ঢাকা চারপাশে ঝিঝি পোকা আর বন্য সব। একটু হেঁটে গিয়ে একটা পুকুর পাড়ে বড় রেন্ডি গাছের তলায় দাঁড়ালো। এখন একটু তার ফ্রেশ লাগছে, ঠান্ডা বাতাসে, অন্ধকারে ঢাকা চারপাশ ঝিঝি পোকা আর বন্য সব প্রাণীদের হাঁকডাক, যেন পরিবেশটা কেমন হয়ে আছে। মিলন পানির বোতলটা এগিয়ে দিল, কিরণ তা নিয়ে একটু পানি পান করে। তারপর কিরণ রাতের আকাশের বুকে জ্বল করে জ্বলতে থাকা চাঁদের দিকে তাকিয়ে মিলনের উদ্দেশ্যে বলল, আমার খুব সীমান্তনীকে দেখতে ইচ্ছে করছে। মনে হচ্ছে সে আমার থেকে বহু কোষ দূরে চলে যাচ্ছে। তাকে আর কখনোই নিজের আয়ত্তে আনতে পারবো না। এমন মনে হচ্ছে তাকে আমি জনম জনমের মতো হারিয়ে ফেলছি। তাকে দেখার এই তৃষ্ণা দিন দিন এত তীব্র হচ্ছে কেন? তাকে পাওয়ার তৃষ্ণা আমাকে উন্মাদ করে তুলছে। তাকে ছাড়া আর বেশি দিন থাকতে পারবো না রে মিলন। খুব তাড়াতাড়ি তাকে নিজের কাছে আনবো, না হলে আমি একদম নিঃশেষ হয়ে যাব। বেঁচে থাকা দায় হয়ে যাবে। ভাই আপনি চিন্তা করিয়েন না, ভাবির পরীক্ষা শেষ হলেই তো আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন তাদের বাড়িতে। আর তারা আপনার মতো ছেলেকে কখনোই না করবে না। মিলন হেসে হেসে কথাগুলো বলল। কিন্তু কিরণ একটা দীর্ঘশ্বাস ফেলল, কারণ সে জানে তার সীমান্তনী কেমন এবং তার পরিবারও কেমন তাও জানে। যারা টাকার কাছে কখনোই বিকিয়ে যাবে না, তাদের কাছে মানুষটা কেমন, তার চরিত্র কেমন, মন কেমন, এটাই সবচেয়ে আগে। যেখানে কিরণ আগেই হেরে বসে আছে, সে সব দিক থেকে চেষ্টা করেছে অতীতকে করা ভুল সংশোধন করতে। সে তার সীমান্তনীকে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি। ভাই এবার চলেন, আমাদের সাথে কার্ড নেই আর অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। হোম চল। বলেই তারা বাড়ির পথে রওনা দিল। অভিনন্দন ভাই, শুনলাম রাতের আধারে মালতী বাড়ির সবচেয়ে বড়সড় গুণধর ছেলে দ্য গ্রেট আব্রাম শেরতাজ মালতী নাকি লুকিয়ে বিয়ে সেরে ফেললো। তা নাকি এমন হলো যে রাতের আধারে বিয়ে করতে হলো? কট খেয়েছিস নাকি হুম? আর এমন কি হুড়পড়ি ধরে আনলি যে কাউকে দেখানোর সাহস হলো না, লুকিয়ে বিয়ে করলি? বলেই একটা শয়তানি হাসি দিল কাউসার। শেরতাজ কাউসারের ব্যঙ্গ করে কথা বলার ধরনটা শুনে একটা মুচকি হাসি হেসে বলল, ধন্যবাদ। রাতের আধারে বিয়ে করার মজাই আলাদা। তুই তুই কেমনে জানবি? ওই নাইট ক্লাবের নর্দমায় বসে চকচকে আলোর ভিড়ে আর আমার ব্যক্তিগত জিনিসে কোনো নোংরা আবর্জনার ছায়া পড়ুক, তা আমি আবরাম শেরতাজ সহ্য করতে পারবো না। আমার একান্ত নারীকে শুধু আমিই দেখব, আর কারো অধিকার নেই তাকে দেখার। আন্ডারস্ট্যান্ড হোম? কাউসারের জল শক্ত হয়ে উঠল শেরতাজের জবাবে। সে কিছু একটা বলতে যাবে, তখন কাউসারের কাছে একটা মেয়ে এসে বলল, চলো বেবি, এবার রুমে যাই। শেরতাজ তখন আবারও একটা বাঁকা হাসি দিয়ে বলল, হারাম বউ নাকি? বলেই কাউসারের ফোনটা কেটে দিল শেরতাজ। রাগে কাউসারের হাতে থাকা ফোনটা একটা আছাড় মারলো। ফোনটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। এমন কাণ্ডে মেয়েটা ভয় পেয়ে গেল। তখনই শয়তানি একটা হাসি দিয়ে কাউসার বলে উঠল, রুমে যাওয়ার খুব শখ না তোর, ব্লাডি স্লথ? বলতে দেরি কিন্তু কিছু মানুষ বলতে দেরি কিন্তু কিছু মানুষ এসে মেয়েটাকে ধরে বেঁধে নিয়ে যেতে দেরি হলো না। তোদের মতো স্লথ কখনো এই বিয়ান কাউসার চৌধুরীর বেডরুমে যাওয়ার অ্যাবিলিটি রাখে না। বিয়ান কাউসার চৌধুরীর মনে প্রাণে সবখানে শুধু আর শুধুমাত্র তার মায়াবিনীর রাজত্ব চলে। বলে একের পর এক ড্রিঙ্কসের গ্লাস খালি করতে লাগলো। কারণ
এখনো সে তার মায়াবিনীর খোঁজ পায়নি। কাউসার বিড়বিড় করে বলছে, মায়াবিনী, তোমাকে তো আমি খুঁজে বের করবই। জমিনে থাকো আর পাতালে থাকো, এই বিয়ান কাউসার চৌধুরী তোমাকে খুঁজে বের করবেই। একবার দেখা দিয়ে আমার সবকিছু এলোমেলো করে নিজের রাজত্ব গড়ে লুকিয়ে থাকবে, তা তো হবে না মায়াবিনী। ধরা তোমাকে দিতেই হবে। ভুবন মাতি মৌনীয়। মিসেস শেরতাজ। সুপ্রিয়া একটু চমকে উঠল, চোখ তুলে সামনে তাকালো, দেখলো তার হালাল পুরুষটা তার রুমের মধ্যে দাঁড়িয়ে বিয়ের শুভেচ্ছা জানাচ্ছে, তাও অন্য ভাষাতে। মার্শাল্লাহ, তার একান্ত পুরুষটা কতটা সুদর্শন, যেন আল্লাহ পাক অনেক যত্ন করে শুধুমাত্র তার জন্য এই পুরুষকে তৈরি করেছে। কখন এলো এই মানুষটা তা সে বুঝতেই পারলো না। নাকি সে একটু বেশি চিন্তাতে ডুবেছিল যে তার মালতী সাহেব তার ঘরে প্রবেশ করেছে আর সে ঠিকই পায়নি। সুপ্রিয়াও তার মালতী সাহেবকে বলল, আপনাকেও স্বাধী মোবারক মালতী সাহেব। শেরতাজ একটু মুচকি হেসে এগিয়ে আসলো। সুকো বেড থেকে উঠে এসে শেরতাজের দিকে নিচু হয়ে সালাম করতে গেল, কিন্তু এক লহমায় শেরতাজ সুপ্রিয়াকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে। তারপর কানে কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, হ্যাপি 16 অ্যানিভার্সারি মিসেস আব্রাহাম শেরতাজ। সুপ্রিয়ার সাথে সাথে শেরতাজের পাঞ্জাবিটা খামচে ধরে শেরতাজের বুকে মুখটা গুজে হু হু করে কান্না করে ওঠে। আজ 16টা বছর পরে সে তার মালতী সাহেব, তার ভালোবাসার মানুষটাকে আবারও স্বামী হিসেবে, নিজের জীবন সঙ্গী হিসেবে পেল। এতটা বছর পরে পেল তাকে, যাকে সে তার প্রতিটা মোনাজাতে কামনা করে এসেছে। আজ আল্লাহ পাক তার দোয়া কবুল করেছে। শেরতাজ তার হাতের আঁচলে সুখের মুখটা নিয়ে আলতো করে ধরে তার দিকে তাকাতে বলে, সুখ এর বন্ধ চোখ থেকে অবিরাম জল গড়িয়ে পড়ছে। শেরতাজ তাকে আবারও বলল, মিসেস শেরতাজ, লুক অ্যাট মাই আইস। সুখ আস্তে করে চোখটা খুলে শেরতাজের নীল সমুদ্র চোখে তাকালো। ঠিক তখনই শেরতাজ একটু ঝুঁকে তার কালচে খয়েরি রঙের পুরো ঠোঁট জোড়া দিয়ে সুখের কপালের মাঝখানে চেপে ধরলো। সুখ সেই ছোঁয়াতে কেঁপে উঠে চোখটা বন্ধ করে ফেলে। তার কিছুক্ষণ পরে সুখ নিজের চোখের উপর আবারও শেরতাজের শীতল ঠোঁটের ছোঁয়া পেল। যেন সুখের চোখের জল শেরতাজ তার ঠোঁট দিয়ে শুষে নিচ্ছে। তারপর লজ্জায় লাল হয়ে যাওয়া গালগুলোতে শেরতাজ ঠোঁট ডুবিয়ে চুমু খেলো। তারপর থুতনিতেও একটা চুমু খেয়ে সুপ্রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে কপাল ঠেকিয়ে শেরতাজ তার গম্ভীর কণ্ঠে বলে উঠল, মিসেস শেরতাজ, আম সরি, অনেকটা দেরি করে ফেলেছি আপনার কাছে আসতে। অনেক কষ্ট দিয়েছি। 16টা বছর অপেক্ষা করানোর দায়ে আজীবন আমি আপনার আসামি হয়ে রইলাম। আমার সব শাস্তি, আপনার সব শাস্তি আমি মাথা পেতে কবুল করলাম আমার তরঙ্গিনী। আপনি একটু এই বেপরোয়া আমিটাকে সামলে নিয়েন, ভালোবাসা আমার। শুকো কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, মালতী সাহেব, আপনার তরঙ্গিনী আমৃত্যু আপনার ছিল, আছে আর থাকবে। একাল পরকাল সুপ্রিয়া শুধু আর শুধুমাত্র তার মালতী সাহেবের হয়ে জন্ম নিবে, তার তরঙ্গিনী হয়ে বয়ে যাবে। সুপ্রিয়া চোখ মুখ শক্ত করে মনে মনে বলে ওঠে, মালতী সাহেব, আমি আপনার দুর্বলতা না, আমি হব আপনার ঢাল। কোনো কালো ছায়া আমি আপনার উপরে পড়তে দিব না। আর এটা আমার ওয়াদা, একজন স্ত্রী হিসেবে নিজের কাছে। আল্লাহ পাক ব্যতীত কেউ আপনাকে আমার থেকে আলাদা করতে পারবে না মালতী সাহেব। সুপ্রিয়া কিছু বুঝে ওঠার আগেই সে তার সুপ্রিয়াকে কোলে উঠিয়ে নেয়। তারপর হেঁটে গিয়ে সুখকে বিছানায় শুইয়ে দিয়ে তার উপর আছোয়া হয়ে এক ধ্যানে সুখের চোখের দিকে তাকিয়ে আছে। সুপ্রিয়া লজ্জা আর ভয় দুটোই পেয়ে গেছে। শেরতাজকে যখন সুখ দেখলো তার ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে, তখনই সুখ ছটফটিয়ে উঠে কিছু বলতে যাবে, কিন্তু আর বলতে পারলো না। শেরতাজ অমনি সুপ্রিয়ার গোলাপ রাঙা নরম ঠোঁটে নিজের শুষ্ক কালচে ঠোঁট চেপে ধরলো। আলতো করে চুমু খেতে থাকলো। সুপ্রিয়া কেমন যেন বারবার কেঁপে ওঠে, চোখ বন্ধ করে আছে। তার শরীর কেমন অবশ হয়ে আসছে। শেরতাজের শরীর থেকে আসা সেই সুবাস তাকে মাতাল করে তুলছে। হাজারো প্রজাপতি উড়ে বেড়াচ্ছে শেরতাজের বেসামাল হাতের ছোঁয়ায়। কেমন যেন তার শরীর ভেঙে আসছে। আর তখনই সুপ্রিয়া তার হাত দিয়ে শেরতাজের ঘাড়ের পেছনের চুল খামচে ধরে, শেরতাজের সাথে সায় দিল। এতেই শেরতাজ যেন আরো লাগাম ছাড়া হয়ে উঠল।
কিন্তু ঠিক তখনই ঘরের দরজায় ঠক ঠক শব্দ। ভেসে এলো অভ্রর কণ্ঠ। সে বলছে, ভাই আর কতক্ষণ সময় লাগবে? সবাই অপেক্ষা করছে, বাড়ি যাবেন না? নাকি ঘর জামাই থাকার ইচ্ছে আপনার? আর আপনি যেগুলো আনতে বলেছেন সব তো চলে এসেছে। কি করব এগুলো? চলবে।